ডেথ সেল, যেখানে মানুষ নিজ ইচ্ছায় কখনো আসে না। আর যদি হয় মিস্টার আর্টসির বানানো ডেথ সেল, তাহলে তো সেখানে ভুলেও আসার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আজ আবারও ডেথ সেলের রায়হান কাউকে অতিথি করে এনেছে। মধ্যবয়স্ক একজন লোক। সেলের একদম মাঝ বরাবর কাঠের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে তাকে। চোখ মুখ কালো কাপড়ে বাঁধা, অর্ধচেতনায় আছে, তবে থেকে থেকে গোঙাচ্ছে। হঠাৎ সেলের দরজা খুলে প্রবেশ করে রায়হান। তার পদধ্বনি যেন কোনো অশুভ আত্মার আগমনের ইঙ্গিত। তার পেছনেই রয়েছে রাজ। রায়হান লোকটার সামনে এসে দাঁড়ালো, আর তাকে একজন গার্ড একটা রাজকীয় টাইপের চেয়ার এনে দেয়। রায়হান সেটায় পায়ের উপর পা তুলে বসে, আর তার পেছনের জড় বস্তুর মতো দাঁড়িয়ে থাকে রাজ। রায়হান রাজকে কিছু একটা ইশারা করতেই রাজ এগিয়ে এসে লোকটার চোখের আর মুখের কাপড় খুলে দেয়। তারপর দুজন গার্ড এসে 2 বালতি পানি লোকটার মাথায় ঢেলে দেয়। ঠান্ডা পানির স্পর্শে লোকটা ধড়ফড়িয়ে উঠে সামনে তাকাতেই তার জান যায় যায় অবস্থা। তার সামনেই বসে আছে তার যমদূত। লোকটা শুকনো ঢোক গিলে বলে, এবার আরসি, আপনি কেন আমাকে এভাবে বেঁধে রেখেছেন? আমি তো আপনারই লোক, তাহলে আমাকে এখানে আনলেন কেন? লোকটির কথা শোনা মাত্রই রায়হান চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে। তারপর আয়েশি ভঙ্গিতে বসে হাত দুটো উপরে তুলে হাই তুলে গা ছাড়া ভাব নিয়ে রায়হান বলে, সিম্পল ব্যাপারটা ভুলে গেলেন মিস্টার রাকেশ রায়। ভেরি ব্যাড। এটা আপনার কাছে আশা করিনি আমি। স্যার, আমার ভুলটা কি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। ধ্যাতবাল, মাইয়া মানুষের মতো নাটক মারাসকে। এই রাতশালা প্যান্টের চেইন খুলে দেখতো শালায় বেডি না বেড়া। রায়হানের কথা শুনে রাজ আর চোখে রায়হানের দিকে তাকিয়ে বলে, স্যার, এইটা বেডায়। তাহলে মাইয়া মানুষের মতো চিল্লায় কে? তো মিস্টার রাকেশ রায়, আপনি জেনেও যখন জানতে চাইছেন, তাহলে আপনার শেষ ইচ্ছাটা তো আমার পূরণ করাই লাগবে। বিকজ একটু পর আপনার উপরে যাওয়ার টিকিট কনফার্ম হবে। স্যার, আমি কি করেছি? প্লিজ স্যার, আমাকে মারবেন না। আমার ছোট ছোট বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, আগে তোর তোর শেষ ইচ্ছাটা পূরণ করি। তাহলে শোন, তুই কি করেছিস। তুই আমার অবর্তমানে আজ মার্ডিন হাউসে কেন গিয়েছি? আচ্ছা, সেটার উত্তর আমি দেই। তুই গিয়েছিলি আমার সুইটিকে মেরে ফেলতে, কারণ তোর আঁকাটা বস হ্যাভেন বুঝে গেছে আমার অ্যাঞ্জেল আমার দুর্বলতা। কিন্তু তোর প্ল্যান সাকসেস হলো না, কারণ তোর চোখে ততক্ষণে আমার বাড়ির ড্রয়িং রুমের হিডেন ক্যামেরা নজরে পড়ে। কিন্তু আফসোস, তোর সব প্ল্যান আমি আগেই জেনে গেছি। ভাবলাম মরবি যখন, তাহলে আমার বিয়ের এত ভালো খাবারটা খেয়েই মর। তুই এটাও ভুলে গেলি কি করে আমি কেমন মানুষ। যেখানে আমি আমার গার্ডদের ও সিকিউরিটি দেই, সেখানে আমার হলদিয়াকে সিকিউরিটি ছাড়া রাখবো। সো স্যাড, তোর প্ল্যান ভেস্তে গেল। এবার বল, তুই কিভাবে মরবি? তোর ইচ্ছা আমি পূরণ করব। বিকজ তুই আমার লোক হয়ে, আমার নুন খেয়ে আরেকজনের হয়ে আমারই জানে হাত দিতে চেয়েছিলি। রায়হানের কথায় লোকটির শরীর কেঁপে ওঠে। আসলে সে ভুলে গিয়েছিল রায়হান চৌধুরী আর মিস্টার আরসি একই মানুষ হলেও তার একই দেহ, ভিন্ন আত্মা। সে হ্যাভেনের থেকে মোটা অঙ্কের টাকার অফার পেয়ে ভুলে গিয়েছিল রায়হান চৌধুরীর উপরে ভালো থাকলেও তার ভেতরের আরেক সত্তা মিস্টার আরসি একটা নরপশু। লোকটি ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি আর কখনো ভুল দ্বিতীয়বার করব না। দূর শালা, তুই কি আমার বউ লাগোস যে তোকে ক্ষমা করব? আমার ডিকশনারিতে ক্ষমা বলতে কিছুই নাই। ওই জিনিসটা শুধুমাত্রই আমার বউয়ের জন্য। আর তুই বেঁচে থাকলে তো দ্বিতীয়বার ভুলটা করবি। নে, তোকে আবার উপরের টিকিট দিয়ে আমাকেও বাড়ি ফিরতে হবে। বউ আমার একা রুমে শুয়ে আছে, এখন গিয়ে বউয়ের সাথে একটু ইন্টু পিন্টু করবো, তারপর ঘুমাবো। আমি আবার শালা বউ পাগল। 6 বছর আগে বিয়ে করা বউকে দ্বিতীয়বার বিয়ে করেছি। কই বউয়ের সাথে দিনরাত লেগে থাকবো শালা, এটাও তোদের সহ্য হয় না? তাড়াতাড়ি তোর চ্যাপ্টার ক্লোজ করতে হবে। শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে বউয়ের সাথে ইন্টু করার জন্য। রায়হানের কথা শুনে গাটরা সবাই মাথা নিচু করে ফেলে, আর রায়হানের এমন লাগামহীন কথা শুনে কেসে ওঠে। তাকে কাছতে দেখে রায়হান কপাল কুঁচকে রাজকে বলে, তোর আবার বালের জক্কা হইল নাকি যে এমন কাশতাছস? রাজ চোখ ছোট ছোট করে রায়হানের দিকে তাকিয়ে বলে, স্যার, আপনার বউ আমার ছোট বোন হয়। একটু লজ্জা রাখুন, আমি সব শুনছি তো। শুনছিস কেন বাল? কানে তুলো দে।
কাল রাতে এমনি পরিশ্রম কম হয়েছে, আজ একদম টি-20 ম্যাচ খেলবো। নির্লজ্জ স্যার। বিড়বিড় করছিস কেন? কই না তো স্যার, আপনি আপনার কাজ শুরু করুন। রাজের কথা শেষ হতেই রায়হান নিচ থেকে হাতুড়ি তুলে আচমকা সজোরে আঘাত করে লোকটির মাথায়। রায়হানের হঠাৎ আক্রমণে উপস্থিত সকলে ভয় পেয়ে যায়। রাজও 2 কদম পিছিয়ে যায় আর লোকটি সেখানে মৃত্যুবরণ করে। লোকটির রক্তের সাথে মস্তিষ্ক গলে ছিটকে পড়ে সেলের অপর পাশের দেওয়ালে। রায়হানের মুখে আর শরীরের রক্তে ভরে যায়, কিন্তু এতে রায়হানের কোনো হেলদোল নেই। রায়হান উঠে দাঁড়িয়ে রাজকে বলে, কুত্তার বাচ্চাকে টুকরো টুকরো করে হেভেনের কাছে পাঠাবি। শালা এক সময় আমার খাস লোক ছিল বলে বেশি কিছু করলাম না। আমি ফ্রেশ হয়ে আসার আগেই সবটা পরিষ্কার চাই। আর কালকে রাতে যে দুটোকে এখানে এনেছিলি সেই দুটোকেও গরম তেলে ভাজবি, আর সেটাও প্যাকেট করে হেভেনের কাছে পাঠাবি। কথাটা বলেই রায়হান চলে যায় ডেথ সেলের ভেতরে তার বরাদ্দকৃত রুমে। ততক্ষণে গার্ডরা কাজে লেগে পড়ে। আধ ঘন্টা পর রায়হান শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রুম থেকে। আর কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তার পিছু পিছু রাজ যেতে যেতে বলে, স্যার, হ্যারি ফিরে এসেছে, আর এইগুলো সব হ্যারির কাজ। কারণ হ্যাভেনের এত সাহস হবে না আপনার পিছনে লাগার। রাজের কথায় রায়হানের কোনো ভাবান্তর দেখা গেল না। সে নিজের মতো হাঁটতে হাঁটতে বলে, জানি আমি। তাহলে স্যার এখন কি করব? চুপ করে থাক। হ্যারি আসার খবর আমরা জানি, সেটা ওদের বুঝতে দিব না। এবার দেখিও কিভাবে আমার উপর আক্রমণ করে। তুই শুধু তোর বোনের সিকিউরিটি বাড়িয়ে দে, আর সবার বাংলাদেশ ফেরার ব্যবস্থা কর। এখানে থাকাটা সবার জন্য রিস্ক। আর হলুদিয়াকে এইচপি হাউস শিফট করাতে হবে। মার্ডিন হাউস নিরাপদ না। পাপাকে সুইজারল্যান্ড পাঠানোর ব্যবস্থা কর, আর এদিকেরটা আমি দেখে নিব। আর হ্যাঁ, পাপাকে বলিস না হ্যারি ফিরেছে, তাহলে শুধু শুধু প্যানিক করবে। ওনাকে বলবি সুইজারল্যান্ডের কোম্পানিতে ওনাকে ইমার্জেন্সি যেতে হবে। রায়হানের সবগুলো কথা রাজ মন দিয়ে শুনে। তারা কথা বলতে বলতে গাড়ির সামনে এসে দাঁড়ায়। রায়হান গাড়ির পেছনে উঠে বসে আর রাজ ড্রাইভিং সিটে। রাজ গাড়ি স্টার্ট দেয় গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে। জায়ান, তুই কি আমার কথা বুঝতে পারছিস আমি কি বলছি? শ্রাবন্তী একটা বেঈমান, না হলে তোকে কেন আশা দিয়ে যে রায়হানের সাথে আবার কেন বিয়ের পিড়িতে বসলো? জেরিন যদি কখনো এরম করে, আমি তখনই সেদিন তাকে ভুলে যাব। ও রিয়েলি সাইম, তোর ভালোবাসা এতটাই ঠুনকো? আর আমিও না কাকে কি বলছি। আরে তোর তো মাত্র 3 বছরের ভালোবাসা, আর এই মেয়েটা আমার 17 বছরের আসক্তি, আমার অবুজকালের ভালোবাসা ওই মেয়েটা। আর তাকে ভুলে যেতে বলছিস তুই আমাকে? আর কি বললি? ও বেঈমান, তাই না? আরে ও বেঈমানের কি করলো? ও তো আমার পবিত্র ফুল। সে তো আমাকে কখনো আশা দেয়নি, বরং আমি নিজের মধ্যে আশা বানিয়েছিলাম। তাহলে সেখানে তুই কিভাবে ওকে বেঈমান বলিস? আর যা তো এখান থেকে। তুই আজকের পর থেকে আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না। ওই মেয়ের জন্য আমাকে অপমান করলি না জায়ান? ভাই হয়ে ভাইকে অপমান করলি, তাও সামান্য একটা মেয়ের জন্য। তোকে এর জন্য পস্তাতে হবে, দেখে নিস। আরে যা তো, আমারটা আমি দেখে নেব। সায়াম আর কথা না বাড়িয়ে চলে যায়। আর রায়ান হাতের ক্যানোলা নিয়ে বারান্দায় বসে থাকে। আজ দুপুরেই সে হসপিটাল থেকে বাড়ি এসেছে। আর তখনই সায়াম এসে জায়ানকে এসব বলে। জায়ান শ্রাবুর একটা ছবি ফ্রেম নিয়ে বারান্দায় বসে আকাশপানে তাকিয়ে বিড়বিড় করে বলে, জানেমান, আমি হেরে গিয়েও জিতে গেছি। কারণ আমি তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছিলাম, আর আজও ভালোবাসি, কালও ভালোবাসবো। আর এটাই তোমার প্রতি আমার শ্রেষ্ঠ ভালোবাসা। সবকিছু পাওয়া হলেও তোমাকে কখনো পাওয়া হবে না জেনেও ভালোবাসি। আশায় আছি যদি কোনোদিন যদি ভাগ্যক্রমে তোমাকে আমার করে পেয়ে যাই। জানেমান, তুমি আমাকে এভাবে না ভাঙলেও পারতে। আমি তুমিহীনা ভেঙে চৌচির হয়ে যাচ্ছি। রাত 2টো ক্লান্ত হয়ে বাড়ি ফিরে রায়হান আর রাজ। ততক্ষণে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। রায়হান আর রাজ সোজা ডাইনিং টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে। রাজ মিনিট 2 পর রায়হানকে বলে, স্যার, আজ বড্ড ক্লান্ত লাগছে। এখন 1 কাপ কফি হলে শরীরটা চাঙ্গা হয়ে যাবে। রাজের কথায় রায়হান রাজের দিকে আর চোখে তাকিয়ে বলে, তাহলে যা কফি বানিয়ে খা, আর আমাকেও 1 কাপ কফি বানিয়ে দে। রায়হানের কথায় রাজ দাঁত কেলিয়ে হাসে। তাকে এভাবে হাসতে দেখে রায়হান বলে, কি ব্যাপার, এভাবে হাসছিস কেন? না মানে স্যার, আপনি বানিয়ে আনুন। আমি অ্যাসিস্ট্যান্ট নাকি তুই? কেন আমি? তাহলে কফি কে বানাবে?
আপনি। ইডিয়েট। সেম টু। রায়হান আর কথা না বাড়িয়ে কিচেনে চলে যায়। হাজার হোক রায়হান কখনোই রাজের কোনো আবদার ফেলতে পারে না, হয়তো ছোট ভাই ভাবে বলেই রাজকে এতটা আগলে রাখে। আজ পর্যন্ত যতগুলো খুন রায়হান করেছে তার একটাও রাজকে হাত লাগাতে দেয়নি রায়হান। মিনিট পাঁচেকের মধ্যেই রায়হান 2 কাপ কফি নিয়ে আসে ডাইনিং টেবিলে। তারপর দুজনে কফি খেতে খেতে বসে অনেকক্ষণ কথা বলে যে যার রুমে চলে যায়। রায়হান রুমে এসে দেখে তার রুমে তার হলুদিয়া তার বিছানায় গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো কমফোর্টার জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। সে আর দাঁড়িয়ে না থেকে কাভার থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় রায়হান। এক পলক শ্রাবুকে দেখে টাওয়ালটা বারান্দায় নেড়ে দিয়ে শ্রাবুর পাশে এসে কমফোর্টার গায়ে জড়িয়ে শুয়ে পড়ে আর এক হাতে শ্রাবুকে টেনে নিজের সাথে মিশিয়ে শ্রাবুর গলায় মুখ ডুবায়। ঘুমের ঘরে ঠান্ডা স্পর্শ পেতে ঘুম ছুটে যায় শ্রাবুর। সে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে সামনে কাউকে না দেখে মাথা হালকা বাঁকিয়ে দেখার চেষ্টা করে কে আসছে, কিন্তু কাউকে দেখতে পায় না। তবে পরিচিত ঘ্রাণ নাকে আসতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে। শ্রাবু ঘুম ঝাড়ানো কণ্ঠে অভিযোগের সুরে বলে, এখন আসার সময় হলো? আমাকে কি এখন থেকে এত রাত পর্যন্ত একা থাকতে হবে? শ্রাবুর কথায় রায়হান আলতো হেসে শ্রাবুর উন্মুক্ত কাঁধে শব্দ করে চুমু খেয়ে বলে, হুম, সুইটি, আজ একটু কাজ ছিল, সেজন্যই দেরি হয়েছে। কাল থেকে আর হবে না। কাল থেকে আমি 11টার মধ্যেই চলে আসব। মনে থাকবে তো? 1000বার মনে থাকবে হার্ট। খেয়েছেন? হুম। তুই মেডিসিন খেয়েছিস? আজ না মাথায় ব্যথা করছিল। শ্রাবুর কথাটা শোনা মাত্রই রায়হান তড়িৎ বেগে মাথা তুলে শ্রাবুর দিকে তাকিয়ে বলে, কি বলছিস তুই? আমাকে আগে বলি না কেন? চল এখনই হসপিটালে যাব। আমাকে আগে একটাবার বললি না কেন? রায়হানের অস্ত্রতা দেখে শ্রাবুর রায়হানের গলা 2 হাতে জড়িয়ে ধরে ঠোঁটে হালকা চুমু খেয়ে বলে, আরে এতটা অস্থির হতে হবে না, এই কিছুদিনের ধকলে হয়তো এমনি ব্যথা করেছে। এখন ঠিক আছি, চিন্তা করবেন না। সত্যি বলছিস তো? 500% সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তবুও কাল একবার চেক আপ করিয়ে আসিস। সকালে অফিসে একটা মিটিং আছে, সেটা শেষ করতে আমার 1টা বেজে যাবে। তারপর আমি বাসায় এসে তোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। বউ হুম। প্রেম প্রেম পাচ্ছে। ধ্যাৎ, অসভ্য লোক। ছাড়ুন আমাকে, আমি ঘুমাবো। গতকাল রাতে প্রচুর কষ্ট হয়েছে, তবু ছাড় দেননি। প্লিজ বউ, এমন করিস না, মরে যাব, একটু বোঝ। না, বুঝবো না। আপনাকে বুঝতে গিয়ে আমি মরি? প্লিজ বউ, আজ আমি তোকে বেশি কষ্ট দিব না। আই উইল বি জেন্টেল। না, আমি আপনাকে বিশ্বাস করি না। প্লিজ বউ। শ্রাবু আর কিছু না বলে মুস্কি হেসে অন্যদিকে ঘুরে শয়। তাকে এমন করতে দেখে রায়হান বুঝে যায় তার সম্মতি সে পেয়েছে। সে আর 1 সেকেন্ডও দেরি না করে এক ঝটকায় শ্রাবুকে সজা করে শুয়ে তার উপর নিজের বেটে 2 হাত ভর দিয়ে উঠে পড়ে। দুজন কিছুক্ষণ একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। রায়হান প্রথমেই আঁকড়ে ধরে শ্রাবুর অধর নিজের অধরের মাঝে। মিনিট 10 পর রায়হান শ্রাবুর ওষ্ঠ ছেড়ে গলায় মুখ ডুবায়। দুজনের নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে আর দুজনই সময়ের সাথে পাল্লা দিয়ে মত্ত হচ্ছে দুজনাতেই। রায়হান শ্রাবুর গলা ছেড়ে নিজের টি শার্ট আর ট্রাউজার খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। এরপর শ্রাবুকেও নগ্ন করে মত্ত হয় শ্রাবুর দেহর ভাগে। সময় গড়ায় আর দুটি দেহের মিলন ঘটে নতুন ভাবে। ব্যথায় শ্রাবুর চোখের কানিশ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। রায়হান সেটা দেখে শ্রাবুর ভেজা চোখের পাতায় চুমু খায়। শ্রাবুর কানে কানে ফিসফিস করে বলে, জান, আর একটু সহ্য করে নে, আমার কষ্ট হচ্ছে, আর একটু সময় দে আমাকে। শ্রাবু আর কিছু না বলে চোখ মুখ খিচে বন্ধ করে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রায়হান সম্মতি পেতেই আলতো হেসে শ্রাবুকে 2 হাতে জড়িয়ে ধরে আদর করতে থাকে। রাতের শেষ প্রহরে রায়হান ক্লান্ত হয়ে শ্রাবুকে বুকে জড়িয়ে অপর পাশে শুয়ে পড়ে। তাদের পুরো শরীরে একটা সুতো নেই। শ্রাবুর তখনও শরীর ব্যথায় ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে। তা দেখে রায়হান শ্রাবুর মাথায় ডিপলি চুমু খেয়ে বলে, অনেক ব্যথা করছে হার্ট।
শ্রাবু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। রায়হান উঠে ট্রাউজার পরে শ্রাবুকে কমফোর্টার দিয়ে মুড়িয়ে কোলে করে ওয়াশরুমে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করায়। শ্রাবু মাথা নাড়িয়ে বোঝায় এখন সে শাওয়ার নিতে চায় না। তা দেখে রায়হান শ্রাবুর কপালে চুমু খেয়ে বলে, জান, শাওয়ার না নিলে পবিত্র হবি না? আগে ফরজ গোসল করে নে, তারপর তোর জন্য গরম গরম স্যুপ নিয়ে আসছি। কথাটা বলেই রায়হান শাওয়ার ছেড়ে দেয়। দুজনেই ভিজে যাচ্ছে। ঠান্ডা পানির স্পর্শ লাগতেই শ্রাবুর শরীরের ব্যথা আর কামড়ের দাগগুলোতে জ্বালা করায় রায়হানের বক্ষে মাথা ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। রায়হানের নিজের পিঠেও জ্বলছে। শ্রাবুর নখের আসরে তার পিঠও ক্ষত হয়েছে। হালকা হালকা রক্তের ছোপ ছোপ দাগ বসেছে। রায়হান খুব যত্ন সহকারে শ্রাবুকে গোসল করিয়ে নিজেও করে নেয়। তারপর রুমে এসে নিজেই কাবার থেকে শ্রাবুর একটা টি শার্ট আর স্কার্ট নিয়ে পরিয়ে দেয়, সাথে নিজেও ট্রাউজার আর টি শার্ট পরে নেয়। রায়হান শ্রাবুকে সোফায় শুয়ে দিয়ে বিছানার কাছে আসতেই দেখতে পায় সাদা বেডটি রক্ত লেগে গেছে। রায়হান নিজে বেডশিট পাল্টে নতুন বেডশিট বিছানায় বিছিয়ে দেয়। তারপর শ্রাবুকে কোলে করে এনে বিছানায় শুয়ে দিয়ে রায়হান নিচে চলে যায়। মিনিট ২০ পর রায়হান গরম গরম স্যুপ আর ১ গ্লাস দুধ নিয়ে আসে। রুমে এসে রায়হান স্যুপ আর দুধের গ্লাসের ট্রেটা সেন্টার টেবিলের উপরে রেখে শ্রাবুকে উঠিয়ে এক হাতে জড়িয়ে ধরে নিজ হাতে খাইয়ে দেয়। খাওয়ানো শেষ হলে পিন কিলার আর পিল খাইয়ে শুয়ে দেয়। রায়হান সব কিছু গুছিয়ে রেখে এসে নিজেও শ্রাবুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। দুপুর ১২টায় ঘুম ভাঙে শ্রাবুর, আর রায়হান সেই সকাল ৯টায় ঘুম থেকে উঠে অফিসে চলে যায়। শ্রাবু ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে নেমে ফোন হাতে নিয়ে দেখে দুপুর ১২টা বেজে গেছে। সে তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে একদম ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বের হয়। তার শরীরে শুধু একটা টাওয়াল পেঁচানো। শ্রাবু ওয়াশরুম থেকে বের হয়ে নাচতে থাকে মনের আনন্দে, অথচ তার অগোচরে আজও কেউ একজন তাকে হিডেন ক্যামেরায় দেখে নিজের কন্ট্রোল হারাচ্ছে। অফিসে নিজের কেবিনে বসে নাচতে নাচতে শ্রাবুর টাওয়ালটা খুলে যেতে নিলে রায়হান চিল্লিয়ে বলে, নো নো নো, প্লিজ ধরে রাখ। রায়হানের এমন কথা শুনে তার সামনে বসে থাকা রাজ কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে বলে, কি ধরে রাখবো স্যার? রায়হান রাজের কথা শুনে তার দিকে তাকিয়ে বলে, তুই এখানে কেন? যা শালা বাহিরে যা। রায়হানের কথা রাজ কপাল আরো কুঁচকে বলে, আমি আপনার শালা না, সম্বন্ধী। ভুলে যান কেন? আর আমি কি এখানে ইচ্ছে করে বসে আছি নাকি? আপনি তো ফাইল দিয়ে বসিয়ে রেখেছেন। এখন বাহিরে যা, পরে ফাইল দেখবি। রাজ রায়হানের কথা মতো বাহিরে চলে যায়। আর রায়হান আবারও ল্যাপটপে তাকায়, যেখানে তার রুমে হিডেন ক্যামেরায় শ্রাবুকে দেখা যাচ্ছে। রায়হানের নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে। তার মাঝেই শ্রাবুর রুমের টাওয়াল খুলে ড্রেস পরতে থাকে। তা দেখে রায়হান পুরোই কন্ট্রোললেস হয়ে যায়। সে ল্যাপটপ বন্ধ করে চেয়ারে গা হেলিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এরপর উপরের সাদা সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বউ, এখন আমার তোকে প্রয়োজন, না হলে আমি মরে যাব সুইটি। আমি আসছি তোর কাছে, এখন আমার তোর মাঝে ডুবতে হবেই বউ। কথাটা বলেই রায়হান চেয়ার ছেড়ে উঠে বড় বড় পা ফেলে কেবিন থেকে বেরিয়ে পড়ে। তাকে এভাবে চলে যেতে দেখে রাত চিল্লিয়ে স্যার বলে ডাকতে ডাকতে রায়হানের পেছনে এসে বলে, স্যার মিটিং আছে তো, কোথায় যাচ্ছেন? আর 10 মিনিট পরে মিটিং শুরু হবে। রায়হান রাজের কথায় তার দিকে তাকিয়ে বলে, বালের মিটিং, আমার এখন বউ লাগবে। যা সর, আমি এখন বউয়ের কাছে যাব। রায়হানের কথা শুনে রাজের চোখ বড় বড় হয়ে যায়। সে রায়হানকে আবারও বলে, স্যার এটা খুব ইম্পর্টেন্ট মিটিং স্যার। সবাইকে বলে দে কাল মিটিং হবে। রায়হান রাজকে আর কিছু না বলতে দিয়ে ধূপধাপ পা ফেলে চলে যায়। রায়হান 30 মিনিটের রাস্তা 10 মিনিটে পাড়ি দিয়ে মার্টিন হাউসে চলে আসে। আর ততক্ষণে শ্রাবু একদম রেডি হয়ে নিচে এসে তার আম্মুকে বলে, আম্মু, আম্মু আমাকে ডাকলে না কেন? কতটা দেরি হয়ে গেল। আর রায়হান ভাইয়া কখন গেছেন? শ্রাবুর কথা শুনে উপস্থিত ফাতেমা বেগম, রেহেনা বেগম, মরিয়ম বেগম, সূর্য, বিথি, সুমাইয়া সকলে একসাথে হেসে ওঠে। সূর্য এগিয়ে এসে শ্রাবুকে বলে, প্রথমত রায়হানের যাওয়ার সময় বলে গেছে তোকে যেন কেউ না ডাকে, যখন ঘুম ভাঙবে তখনই উঠবি। আর দ্বিতীয়ত তুই রায়হানকে এখনো কেন ভাইয়া বলছিস?
শ্রাবু সূর্যের কথা শুনে করুণ চোখে তাকিয়ে বলে, কি করব বলো, অভ্যাস তো আর পাল্টানো যায় না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর কেউ কিছু না বলে শ্রাবুকে ডাইনিং টেবিলে বসিয়ে সবাই শ্রাবুকে খাবার দিতে থাকে। আর তার পাশে আর সামনে সূর্য, বিথি, সুমাইয়া বসে। তারা একদিনে তাকিয়ে থাকে শ্রাবুর দিকে। শ্রাবু খেতে খেতে চোখ তুলে তাকিয়ে দেখে তারা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবু বলে, কি ব্যাপার, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? বিথি তার কথার উত্তর দেয়। পাখি লাভ বাইটগুলো অনেক সুন্দর লাগছে। বিথির কথা শুনে সূর্য, সুমাইয়া ঠোঁট টিপে হাসে। বিথির কথার মানে না বুঝে শ্রাবু ভ্রু কুঁচকে বলে, মানে কিসের লাভ বাইট? তার কথায় সূর্য পাশ থেকে আঙ্গুল দিয়ে শ্রাবুর গলায় আর কাঁধে ছুঁয়ে বলে। এগুলো কি শোনা? তাদের কথার মানে বুঝতে পেরে শ্রাবুর লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। তার খাওয়া সেখানেই বন্ধ হয়ে যায়। আর তাকে দেখে তিনজন ঠোঁট টিপে হাসতে থাকে। সূর্য আর কিছু বলবে তার আগেই কেউ শ্রাবুকে চেয়ার থেকে কোলে তুলে নেয়। হঠাৎ এমন হওয়ায় সবাই ভড়কে যায়। রায়হানকে দেখে সূর্য, বিথি, সুমাইয়া দাঁড়িয়ে যায়। সূর্য রায়হানকে দেখে বলে, তুই এখন বাসায় কেন? আর শ্রাবুকে কোলে নিলি কেন? নামা ওকে, ওর খাবার এখনো শেষ হয়নি। সূর্যের কথা শুনে তিন গিন্নি কিচেন থেকে বেরিয়ে এসে দেখে রায়হান জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর শ্রাবু তার কোলে। কেউ কিছু বলবে তার আগেই রায়হান বলে, আমার এখন বউকে লাগবে, বউয়ের আদর খেতে মন চাচ্ছে। তার এমন লাগামহীন কথায় সবাই কেসে ওঠে আর শ্রাবুর চোখ বড় বড় হয়ে যায়। এই লোক সবার সামনে এই কথা কিভাবে বলতে পারলো? সবাই রায়হানের কথা শুনে আর কেউ কিছু না বলে যে যার মতো চলে যায়। তখনই পেছন থেকে লিসান মার্টিন বলে, রায়ান হচ্ছে এটা গেম, এখানে সবাই তোমার বড়। তখন রায়হানকে হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরতে দেখে লিসান মার্টিন আর মুক্তার খান তারা মূলত বাগানে বসে কথা বলছিল। রায়হানকে আসতে দেখে তারাও পিছু পিছু আসে। রায়হান পিছু ফিরে লিসান মার্টিনকে বলে, তুমি বুঝবে না পাপা, এখন আমার বউয়ের আদর লাগবে, তাই বউকে রুমে নিয়ে যাচ্ছি। তার কথায় লিসান মার্টিন আর চোখে মুক্তার খানকে দেখে। মুক্তার খান রায়হানের এমন ঠোঁট কাটা কথায় আমতামতা করে বলে, রায়হান, ভুলে যাচ্ছিস আমরা বাড়িতে আছি। সো হোয়াট, তুমিও যাও না আমার শাশুড়িকে নিয়ে রুমে, কেউ ডিস্টার্ব করবে না। দরকার হলে গার্ড রেখে দিব দরজার সামনে, যাতে কেউ ডিস্টার্ব না করে। রায়হানের কথা শুনে মুক্তার খান হতভম্ব হয়ে যায়। সে লজ্জায় আর সেখানে আর দাঁড়ায় না। বিড়বিড় করতে করতে আবারও বাহিরে চলে যায় আর তার পিছু পিছু লিসান মার্টিনও চলে যায়। আর শ্রাবু লজ্জায় রায়হানের বুকে মিশে যায়। তার গাল দুটো আর কান দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে যায়। নাক লাল হয়ে ফুলে যায়। রায়হান তা দেখে শ্রাবুর নাকে হালকা কামড় দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রুমে চলে যায়। রুমে এসে শ্রাবুকে নামিয়ে দিয়ে রায়হান ডোর লক করে দেয়। শ্রাবু তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রায়হান 1 মিনিটও দেরি না করে শ্রাবুকে দেওয়ালের সাথে চেপে ধরে এক হাতে শ্রাবুর 2 হাত শক্ত করে চেপে ধরে। শ্রাবুর অধর নিজের অধরে মিশিয়ে নেয়। প্রায় 14 মিনিট পর রায়হান শ্রাবুর অধর ছেড়ে দেয়। ছাড়া পেয়ে দুজনেই দুজনের কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। রায়হান বৃদ্ধা আঙ্গুলে শ্রাবুর ঠোঁটে স্লাইড করতে করতে নেশালো কণ্ঠে বলে, বউ, আমার খুব ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে তোর কাছে এসেছি। আমি অফিসে তোকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। টাওয়েল পরে রুমে এসে টাওয়েল কেন খুলে ফেলে আমাকে কন্ট্রোললেস করে দিলি? রায়হানের কথা শ্রাবুর কর্ণে পৌঁছানো মাত্রই শ্রাবু গোল গোল চোখে রায়হানের দিকে তাকিয়ে বলে, আপনি এসব জানলে আর দেখলেন কিভাবে? শ্রাবুর কথা শুনে রায়হান হাতের ইশারায় রুমে একদম কর্নারের দেওয়ালে উপরে ছোট্ট সাদা হিডেন ক্যামেরা দেখায়, যেটা সহজে কারো চোখে পড়বে না। শ্রাবু সেদিকে তাকিয়ে ক্যামেরা দেখে বলে, ক্যামেরা কেন রুমে? আমার শত্রুর অভাব নেই। আমার বাড়িতে গার্ড সেজে আমার বাড়িতে ঢুকে রুমে ঢুকতে পারে, তাই ভেবে ক্যামেরা লাগানো। আর এখন তোকে নজরে রাখার জন্য ক্যামেরা রাখা। শ্রাবু আর কিছু বলে না, কারণ তাকে রায়হান আগেও বলেছে বাংলাদেশে থাকতে তার রুমে তার কাবাডে হিডেন ক্যামেরা ছিল, তাই আর কিছু বলল না শ্রাবু। তবে রায়হান শ্রাবুকে চুপ হয়ে যেতে দেখে আবারও ওষ্ঠদ্বয় নিজের আয়ত্তে নিয়ে নেয়। চুম্মুর গভীরতা বেড়েই চলছে। এক পর্যায়ে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসছে।
শ্রাবু ব্যথায় কুঁকিয়ে ওঠে। রায়হান মুখে অন্যরকম স্বাদ পেতেই ঠোঁট ছেড়ে দেয় আর দেখে শ্রাবুর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। সে একটা টিস্যু দিয়ে ঠোঁট মুছে দিয়ে নিজের পুরুষত্বের চাহিদা মেটানোর ব্যস্ত হয়ে পড়ে। শ্রাবুও চুপচাপ সবটা সহ্য করতে থাকে, তবে তার চোখের কান্নিস বেয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। রায়হান ক্লান্ত হয়ে শ্রাবুকে নিজের বুকের উপরে নিয়ে শুয়ে পড়ে বিছানায়, আর শ্রাবু গোঙ্গাচ্ছে। সন্ধ্যা 6টায় সূর্য, বিথি, সুমাইয়া, মিতু শ্রাবুর রুমে আসে। তখন রায়হান শ্রাবুকে ফ্রেশ করিয়ে খাইয়ে মেডিসিন খাইয়ে আবারও অফিসে চলে যায়। কিন্তু শ্রাবু লজ্জায় আর নিচে নামেনি, আর কেউ তাকে ডাকেও নি। তারা 4 জন রুমে ঢুকে দেখে শ্রাবু বারান্দায় বসে উপন্যাসের বই পড়ছে। তারা আস্তে আস্তে রুমে প্রবেশ করে। তারপর সবাই আগে রায়হানের রুমটা দেখে, কারণ সেদিন তাড়াহুড়ায় রুম সাজাতে গিয়ে তারা কেউ সেটা খেয়াল করেনি। রায়হানের রুম আর সব রুম থেকে 3 গুণ বড়। রুমের এক সাইডে কাচের দেওয়াল, যেটা এক পাশে খুলে বারান্দায় যায়, আর এক পাশের বেডের সাথে ছোট ছোট দুটো টেবিল আর তার উপর ল্যাপটপ রাখা। রুমে একটা ছোট মিনি সাইজের ফ্রিজ, আরেক পাশের দেওয়ালে বড় এলইডি টিভি, তার পাশে 2টা কাবার্ড, তার পাশে একটা টেবিলের উপর কফি মেকার রাখা। রুমের মাঝে 2টো সোফা আর সেটার সামনে সেন্টার টেবিল রাখা। অপর পাশের ড্রেসিং টেবিল, সাথে বুক সেলফ, আরও অনেক কিছু। এক কথায় রুমের সাজটাই পুরোই মার্জিত, প্রয়োজনের বাইরে কিছুই নেই। মিতু এ বাড়িতে আসলেও কখনো তার ভাগ্য হয়নি রায়হানের রুমে ঢোকার, আর শ্রাবুর জন্যই ঢুকতে পেরেছে। তারা 4 জন রুম দেখে হা হয়ে যায়। একজন আরেকজনকে বলছে, এত সুন্দর করে ছেলেদের রুম সাজানো থাকে, আগে জানা ছিল না। সবার আওয়াজ পেয়ে শ্রাবু ঘাড় ঘুরিয়ে তাদের দেখে লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। তারা শ্রাবুর কাছে গিয়ে বারান্দার সোফায় বসে শ্রাবুকে বলে, এই রুম কি তুই গুছিয়েছিস? না, উনি গুছিয়ে গেছেন। বাপ্পা, রায়হান এত পরিপাটি, আগে জানা ছিল না তো। সূর্যের কথায় শ্রাবু আলতো হাসে। তারা অন্য প্রসঙ্গে না গিয়ে নর্মাল কথাবার্তা বলতে থাকে। গল্প করতে করতে কখন যে রাত 9টা বেজে গেছে কেউ বুঝতে পারেনি। ততক্ষণে বাড়ির সব পুরুষরা এসে পড়ে, কিন্তু রায়হান আর রাজ আসেনি। তাদের আসতে দেরি হবে, তাই সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। রায়হান রাত 11টায় বাড়ি ফিরে রাজকে নিয়ে। রাজ এসে মিতুকে বাড়ি পৌঁছে দিতে চলে যায়। রায়হান রুমে এসে দেখে শ্রাবু বারান্দায় বসে তখনও উপন্যাস পড়ছে। রায়হান গায়ের কোট খুলে সোফার উপরে রেখে শ্রাবুর কাছে গিয়ে তার কপালে চুমু দেয়। রায়হানকে দেখে শ্রাবু আলতো হেসে নিজেও রায়হানের গালে চুমু খায়। রায়হান আলতো হেসে বলে, হলুদিয়া খেয়েছিস? রায়হানের কথায় শ্রাবু তার দিকে তাকিয়ে বলে, আপনার সাথে খাবো বলে খাইনি। এটা কিন্তু ঠিক না হলুদিয়া, তোকে পাওয়ারের মেডিসিন নিতে হয়, ঠিক সময় না খেলে অসুস্থ হয়ে পড়বি তো। না, কিছু হবে না, আমি ঠিক আছি। আচ্ছা ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে এসে খাইয়ে দিব। আচ্ছা ঠিক আছে। রায়হান ফ্রেশ হয়ে এসে শ্রাবুকে কোলে নিয়ে নিচে এসে ডাইনিং টেবিলে শ্রাবুকে বসিয়ে দিয়ে নিচে বসে খাবার গরম করে এনে শ্রাবুকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। তারপর আবার শ্রাবুকে কোলে নিয়ে রুমে গিয়ে বেডে বসিয়ে শ্রাবুকে মেডিসিন খাইয়ে দিয়ে শ্রাবুকে নিয়ে শুয়ে পড়ে। কাল আবার সকাল সকাল রায়হানের অফিসে যেতে হবে, আজকের মিটিং কালকে হবে। রায়হান শ্রাবুকে 2 হাতে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। রায়হান শ্রাবুকে জড়িয়ে ধরে শ্রাবুর মাথায় চুমু খেয়ে শ্রাবুকে বলে, অ্যাঞ্জেল, জীবনের প্রাপ্তি আমি তোর মাঝেই খুঁজে পাই। আমার ভালোবাসার পথ ভিন্ন। আমি নায়ক নই যে তুই যাকে পছন্দ করবি আমিও তাকে পছন্দ করব। আমি ভিলেন হয়ে তোকে ভালোবাসি। তুই যেই পথ দিয়ে হেঁটে যাস আমি সেই পথের ধুলো দেখেও জেলাস ফিল করি। তুই আমার, শুধুই আমার, আর সারা জীবন আমার হয়ে তোকে থাকতে হবে হার্ট। রায়হানের কথাগুলো শুনে শ্রাবু আলতো হেসে বলে, পবিত্র বন্ধনে বাধা পড়েছি আপনার সাথে, তাহলে ছেড়ে কিভাবে যাব বলেন? রায়হান আর কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ যেতেই দুজনে গভীর ঘুমে তলিয়ে যায়। রয়ে যায় রুমের নীরবতা। রুমের আসবাবপত্রগুলো যেন তৃপ্তি নিয়ে দেখছে দুজন মানুষের কত বাধা বিপত্তির পর এক হয়ে শান্তিতে ঘুমানোর দৃশ্য। হ্যাভেন্স হ্যালেনের একমাত্র ছেলে হ্যারি স্যালেন, লম্বায় 6 ফুট, ফর্সা শরীর,
চোখগুলোর মণি বাদামি কালার, আর ডান চোখের মণির পাশে একটা ছোট্ট কালো তিল। ক্লিন সেভ করা, মুখটা কিছুটা গোল, এক কথায় সুদর্শন পুরুষ। হ্যারি তার সামনে 3টি কফিন দেখে চিৎকার করে ওঠে। সে কফিনগুলোর সামনে থেকে সরে এসে ডাইনিং টেবিলে সজোরে আঘাত করে পাশে রাখা ফুলের টব দিয়ে। সে আবারও চিৎকার করে বলতে থাকে,